আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি আপনাদের মাঝে আর যে সিরাজ। প্রতিদিনের ন্যায় আমরা আজ নতুন একটি এপিসোড রান করতে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের প্রথম এপিসোডটা। তো আশা করি আসলে সকলের কাছে ভালো লাগবে। গল্পের শুরুতে আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য করতে বলতে চাই। আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আমাদের পেজের মেম্বারের সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় 60,000 প্লাস মেম্বার। এই সম্পূর্ণটাই আপনাদের ভালোবাসা আশা করি, এবং ভবিষ্যতেও আমি আশা রাখবো যে আপনাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেতে চাই, এবং সেই ভালোবাসা নিয়ে আমরা চলে যেতে চাই দূর থেকে আরও দূরে, এবং আপনাদের মাঝে বিনোদন দিয়ে যেতে চাই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। নতুন যারা আমাদের এই গল্পটি নতুন শুনছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এবং যারা অলরেডি আমাদের সাথে আছেন তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমাদের এই গল্পটি আমাদের এক ভাই পাঠিয়েছে। তো আমাদের এই গল্পের শিরোনাম হচ্ছে হলো বসন্তের বুড়ি। তো আপনারা অনেকেই এই গল্প শুনে থাকবেন বিভিন্ন ক্যাটাগরিতে, বিভিন্নভাবে, বিভিন্ন স্থানে এই ঘটনাটি হয়েছে বলে শোনা যায়। আসলে এই গল্পটি আপনার বসন্তের বুড়ি আদৌ ছিল কি ছিল না সেটিও আমার জানা নেই, তবে যতটুকু আমি সম্ভব এই গল্পটা যেটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি, আমি যথেষ্ট পরিমাণে আমি যাচাই বাছাই করছি, এবং সেই থেকেই আমি আপনাদের কাছে আর কি শেয়ার করবো এখন এই গল্পটি। তো এই গল্পটি আমার এক ভাই শেয়ার করছে বাগেরহাট থেকে। তার নাম হচ্ছিল আকবর হোসেন। তো সে যেভাবে গল্পটি আমাদের কাছে শেয়ার করছে, যেমন আমি তার মতো করেই আপনাদের মাঝে শেয়ার করছি। ভাই সিরাজ ভাই, আমার নাম হচ্ছিল আকবর। আমি থাকি হচ্ছিল বাগেরহাট গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামে। তো এই ঘটনাটি ভাইয়া আমার দাদুর মুখ থেকে আর কি অনেক আগে শুনছিলাম। তো সেটা আনুমানিক দাদু যে সময়টা বলছে সেটা সম্ভবত আপনার 1950 কিংবা 55 সালের ঘটনা এটা। তো সেই সময় একটি গ্রামে বসন্ত বুড়ির আবির্ভাব দেখা দিল। তো বসন্ত বুড়িটা কেমন সেটা আপনাদের কাছে আগে ক্লিয়ার করি। লোকমুখে শোনা যেত যে বসন্ত বুড়িটা হচ্ছে এমন যে বসন্ত বুড়ি হচ্ছিল এমন যে তার মুখ দেখলে দেখা যাচ্ছে যে যে কোনো একটা অশুভ কিছু হয় বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটে, এমনটা কিছু আর কি তাদের ভাষ্য মতে আর কি বোঝা যায়। তো সেই সময়টা দাদু যেভাবে বলল, তো তখন একটা সময়ে আর কি দেখা গেল যে সন্ধ্যার পরপরই ঘটনাটা হতো এমন যে একটা সন্ধ্যার পরে একটা বুড়িকে দেখা যেত। তো বুড়িটা আপনার যে বাড়িটার সামনে দিয়ে যেত, এবং যে ওখানে ওই বাড়ির যে কোনো মানুষই হোক না কেন, যদি কেউ
তাকে একবার দেখে আর কি। বুড়ি যে তাকে দেখেছে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে গিয়ে সে একটা বাড়ির সামনে থেকে গেল, যাওয়ার পরে যে কোনো একটা ব্যক্তি তাকে দেখছে। তো হয় কি, সে যে দেখেছে তার 2-1 দিনের ভিতরে সে হচ্ছে গিয়ে ডায়রিয়া, কলেরা, তখন তো আসলে কলেরা মহামারী ছিল, যে তখন কলেরা বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে মারা যেত। তো তখন কলেরার জন্য ভালো চিকিৎসাও ছিল না দেশে, যার কারণে কলেরা হলে বেশিরভাগ মানুষ মারা যেত আর কি, সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে। তো দেখা যাচ্ছে সে ভাইটি হচ্ছিল দেখলো, দেখার পরে তার ওই দিন রাত থেকেই হচ্ছে গিয়ে তার খুব দাস্ত, বমি, কলেরা এসব হতে লাগলো। তো বাড়িতে তো আসলে তখন তাদের পরিবারও বুঝতে পারছিল না যে আসলে বিষয়টা কি হলো, হঠাৎ করে এভাবে আপনার শুরু হলো। তো এক পর্যায়ে আপনার দাস্ত বমি করতে করতে আপনার রাত গেছে, দিন গেল, তারপরের দিন রাতে বা মধ্যরাতে, সম্ভবত মধ্যরাতেই সে ব্যক্তিটা মারা গেল। তো এই যে শুধু একটা লোকের আর কি এমনটা হলো তা না, এরপর দেখা যাচ্ছে যে আপনার তার 1 গ্রাম পরে, আর 1 গ্রাম বলতে ওই গ্রামে আর কি শেষ প্রান্তে মুজাহিদ নামে একটি ব্যক্তির বাড়ির সামনে থেকে যাচ্ছিল, বা সেও আর কি সন্ধ্যার পরে আর কি বাসায় ঢুকতেছিল, তখন আর কি সেই বুড়িটার সম্মুখীনে আর কি দেখা হলো। তো দেখা হওয়ার পরে মুজাহিদ ভাই আসলে তার সাথে যদিও কোনো কথাবার্তা বলেনি, না বলে আর কি চলে আসলো দেখে। তো দেখার পরে তারও ঠিক একইভাবে আপনার ওই রাত থেকে সে দাস্ত, বমি, কলেরা এসব শুরু হতে লাগলো। সেও 2-1 দিনের মাঝে মারা গেল। তো এরকম একটা গ্রামে আপনার প্রায় অনেকগুলো পরিবার থাকে, তো তার ভিতর থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আপনার 15-20টা ঘর আপনার এমনটা হতে শুরু করলো। তো এক পর্যায়ে গ্রামের তখন তো আসলে মাতুব্বর ছিল, তখন সকলে আর কি মাতুব্বরের কাছে গিয়ে বিষয়টা জানালো এবং সুরাহা জন্য আর কি জানতে চাইল। সে মূলত কি তখনকার মাতুব্বর আসলে সেও খুবই চিন্তিত হয়ে পড়ল যে আসলে বিষয়টা কেমন হচ্ছে, এটা যে হঠাৎ করে একটা বুড়ি আসলো, তাকে দেখলো, তারপর সে মারা যাচ্ছে। তো এটা নিয়ে দেখা যাচ্ছে অনেক কবিরাজের সম্মুখীন হতে লাগলো তারা। তো এরকম অনেক কবিরাজ আসলো, তাদের সমস্যা দেখলো, দেখার পর তারা কোনো কিছু না বলেই বলে দিচ্ছে যে ভাই আমি আসলে এই কাজটা করতে পারবো না, যে সে মূলত আর কি অপরাধ স্বীকার করছে। এরকম বেশ কিছু কবিরাজ এসে অস্বীকার করলো। তেমন পর্যায়ে এক হুজুরের শরণাপন্ন হলো। হুজুরটির নাম ছিল শাহ। তো সে আসলো, আসার পরে সে দেখলো বিষয়টা। তো দেখো বললো যে হ্যাঁ ভাই আমি আপনাদের সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, তার কথা অনুযায়ী সে বলল যে সামনে যে অমাবস্যা আসতেছে, তো সেদিন রাতে এসে রুকিয়া করবে।
তো দেখতে দেখতে অমাবস্যা দিন চলে আসলো। আসার পরে রুকিয়ার সকল সরঞ্জামটি জোগাড় করা হলো। তো শাহ আলম ভাই আপনার রুকিয়া বসলো। রুকিয়া বসলে আল্লাহর কালাম, অনেক দুরূদ, অনেক কিছু পাঠ করতে লাগলো। তো কিছুতেই সে বুড়ির কোনো দেখা পাওয়া যাচ্ছিল না। তো অনেক সময় রুকিয়া করার পরে এক সময় আসলো। আসার পরে শালম ভাই তার কাছে জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি কেন এসব করতেছো এখানে? তো বুড়ি কোনো জবাব দিচ্ছিল না। তো শাহ আলম ভাই কি করলো, সে রুকিয়ার পরিমাণটা বাড়িয়ে দিল। রুকিয়ার পরিমাণটা বাড়িয়ে দিল। তো তারপর এক পর্যায়ে বুড়িটি বলল, এই শাহ আলম, চুপ কর, তুই চুপ কর, আমি এই গ্রাম থেকে চলে যাব, তুই চুপ কর। তো এক পর্যায়ে শাহ আলম ভাই রুকিয়াটা থামিয়ে দিল। দেওয়ার পরে তখন বুড়ির কাছে জিজ্ঞাসা করতেছেন যে তুই কি নিয়ে যেতে চাস এখান থেকে, যে তুই চলে যাবি এখান থেকে, কি নিয়ে যেতে চাস বা তোর ডিমান্ড কি? কোনো খাসি, গরু, ছাগল কোনো কিছু লাগবে তো? তো বুড়িটি বলতেছে না, আমার কোনো কিছু লাগবে না, আমি চলে যাব। তো ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। শালম ভাই বলতেছিল যে তুমি একটা ডালপালা ভেঙে চলে যাও। তো বললো যে ঠিক আছে, আমি চলে যাব। তো বুড়িটি কী করলো, বুড়িটি করলো যে চলে যাওয়ার সময় সে শালম ভাইয়ের দিকে থুথু নিক্ষেপ করলো। থুথু নিক্ষেপ করে সে ওখান থেকে চলে গেল। তো তারপর কি হলো, তারপর হচ্ছে কি শালম ভাই তো রুকিয়া বন্ধ করলো। সকল গ্রামবাসীদেরকে বললো যে আজ থেকে ইনশাল্লাহ এই বসন্ত বুড়ি এই গ্রাম থেকে চলে গেছে বলে সে উঠল। তো এখন শালম ভাই দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে বসা ছিল। তো তার আবার প্রকৃতি ডাক দিছে। তো সে আবার তার দিকে গেছে। তো গেলে তখন আবার সেই বসন্ত বুড়ি আবার হুট করে আবার তার সামনে চলে আসলো। তো সামনে চলে আসাতে শালম ভাই তো অবাক হয়ে গেল যে চলে গেছে, সে আবার নতুন করে আবার চলে আসছিল। আর এখন তো আসলে শালম ভাইয়ের হাতে শালম ভাইয়ের উঁচু করাও নাই, বা যে স্থানে আছে সেখানে আল্লাহর কালিমা পড়াও সম্ভব না যদিও। তো তখন কি করলো, তখন সে আসলে কোনো কিছু করতে পারলো না। তো তারপর হলো কি, সেই বসন্ত বুড়ি তার দিকে থেকে আবারও দিকে তাকিয়ে আবারও থুতু নিক্ষেপ করলো। বলল, শালম, তুই শেষ, আমার যা করার আমি করে গেছি। তুই তো এতক্ষণ তুই আমার উপর অনেক কিছু করলি, তো আমি আর চলে তো যাবো ঠিকই, আমিও আমার যা করার আমি করে গেছি। তো শালম ভাই ওই স্থান থেকে চলে আসলো। আসার পর থেকেই সে দাস্ত বমি, রক্ত বমি সব কিছু আর কি একবারে শুরু হলো। তো এমন অবস্থা, সে আসলে উজুও করতে পারছে না, কারণ উজু করলে তো আসলে যেভাবে রক্ত বের হচ্ছে, বমি হচ্ছে, এটা তো আসলে হবে না, উজু করলেও কাজ হবে না, উজু ভেঙে যাবে। তো তখন তার গ্রামবাসীদেরকে আর কি বললো যে দেখেন, আমার হাতে বেশি সময় নেই, বসন্ত বুড়িকে আমি আসলে তাড়িয়ে দিতে পারলাম, ওই তাড়াতে গিয়ে এই অবস্থা হলো। যাক, এটা আমার কপালে লেখা ছিল। তো আশা করি যে বসন্ত বুড়ি চলে গেছে, আপনাদের আর কোনো ক্ষতি হবে না।
আমার হাতেও বেশি সময় নেই, তবে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি যে আমার লাশটা আমার পরিবারের কাছে পৌঁছে দিবেন। এটা বলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তো তারপর থেকে আপনার আর ওই গ্রামে বসন্ত বুড়ির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। সে এইভাবেই আর কি বসন্ত বুড়ি চলে গেল। তো এটাই ছিল সিরাজ ভাই আমার প্রথম ঘটনা। ধন্যবাদ সবাইকে। আমরাও ধন্যবাদ জানাচ্ছি আকবর ভাইকে যে আমাদের মাঝে এত সুন্দর একটি গল্প আর কি বাস্তব ভূতের গল্প সে আমাদের কাছে ইমেল করলো। তো আশা করি ভাই আপনার কাছ থেকে আমরা আরও ঘটনা পাব। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।